ডুবন্ত বার্জ থেকে বাংলাদেশে 10 জন নাবিক এবং একজন ভারতীয়কে নিরাপদে উদ্ধার। মোট 11 জনকে নিরাপদে উদ্ধার করল পুলিশ। সাগরের মুড়িগঙ্গা নদীতে দুর্ঘটনার কবলে পড়েছিল ছাই ভর্তি বাংলাদেশের একটি বার্জ। ওই বার্জটি বজবজ থেকে বাংলাদেশ যাচ্ছিল। ঘোড়ামারার কাছে ভাটার সময় বার্জটি মাঝ বরাবর ফেটে গিয়ে ডুবতে শুরু করে। দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় সাগর থানার পুলিশ। ডুবন্ত বার্জ থেকে উদ্ধার করা হয় 11 জনকে। অন্য একটি বাংলাদেশের বার্জে স্থানান্তরিত করা হয় তাদের। বার্জে থাকা ছাই নদীতে ছড়িয়ে পড়ায় মুড়িগঙ্গায় জল দূষণের আশঙ্কা প্রকট হয়েছে। মুর্শিদাবাদে হুমায়ুন কবিরের দল ঘোষণার দিন ভিড়ের যে ছবি দেখা গেছিল, গতকাল নওশাদ সিদ্দিকীর সভাতেও সেরকম উপচে পড়ল ভিড়। আর অনেকেই প্রশ্ন তুলছেন, এটা কিসের ইঙ্গিত? পশ্চিমবঙ্গে ফিরতে চলেছে তাহলে কি মুসলিম জাতিসত্তার রাজনীতি? ঠিক এক মাসের ব্যবধানে দুটো ছবি। প্রথম ছবিটা 2025-এর 22শে ডিসেম্বরের, যেদিন মুর্শিদাবাদে প্রস্তাবিত বাবরি মসজিদের জমির কাছে সভা করে নতুন দল ঘোষণা করেন সাসপেন্ডেড তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির। আর দ্বিতীয় ছবিটা বুধবারের আইএসএফ এর প্রতিষ্ঠা দিবস উপলক্ষে শহীদ মিনার চত্বরে আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকীর সভা। দুটো সভাতেই প্রধান বক্তা এ রাজ্যের দুই মুসলিম বিধায়ক। আর দুটো সভাতেই সেই বক্তৃতা শুনতে ভিড় করলেন কাতারে কাতারে সমর্থক। মুর্শিদাবাদে হুমায়ুন কবিরের দল ঘোষণার দিন ভিড়ের যে ছবি দেখা গেছিল, বুধবার নওশাদ সিদ্দিকীর সভাতেও সেরকম উপচে পড়ল ভিড়। এই দুটো ছবিকে পাশাপাশি রেখেই অনেকে প্রশ্ন তুলছেন, এটা কিসের ইঙ্গিত? পশ্চিমবঙ্গে ফিরতে চলেছে মুসলিম জাতিসত্তার রাজনীতি? তার মুখ কি হয়ে উঠতে চলেছেন নওশাদ সিদ্দিকী ও হুমায়ুন কবির? যেখানে সংখ্যালঘু ভোটের একটা বড় অংশ অতীতে যদি আমরা দেখি সেখানে তৃণমূলের কাছে গেছে, ঠিক সেই জায়গায় নওশাদ সিদ্দিকীর আইএসএফ এর আজকের এই জমায়েতের ছবি একটা রাজনৈতিক দিক থেকেও তাৎপর্যপূর্ণ। পশ্চিমবঙ্গে ধরা যাক সহজ হিসেবে 30% মতো আমরা যদি ধরি মুসলিম ভোট, তাহলে সেই ভোটের একটা বিরাট প্রভাব নির্বাচনে পড়বে। এবং আমরা সাধারণভাবে বলে থাকি যে বিজেপির পক্ষে কিন্তু এই ভোটের কোনো অংশ পাওয়া খুবই শক্ত। এবং সেই জায়গায় দাঁড়িয়ে এই ভোটটি, এটি যদি ধরুন আইএসএফ এর দিকে বা হুমায়ুনবাবু একটা দল করতে যাওয়ার কথা বলছেন তার দিকে, মিমের দিকে, এইসব দিকে চলে যায়, সেক্ষেত্রে তৃণমূলের ভোট বাক্সে একটা অসুবিধা হবে। এবং এই 294 আসনের মধ্যে আমার ব্যক্তিগত ধারণা প্রায় 1/3 আসনে কিন্তু তা প্রভাব ফেলবে। তাৎপর্যপূর্ণভাবে হুমায়ুন কবির এবং নওশাদ সিদ্দিকী যখন জোটের বার্তা দিচ্ছেন, তখন ফুরফুরা শরীফের পীরজাদা তহা সিদ্দিকী দাবি করছেন তৃণমূলের মুসলিম ভোটে ভাঙন ধরে গেছে। তৃণমূলের মুসলিম ভোট ভাঙন ধরে গেছে, অলরেডি ভাঙন ধরে গেছে। সেই ভাঙন ধরাটাকে রুকার জন্য এই এসআইআরকে সামনে রেখে এই বিভ্রান্ত সৃষ্টি করে আবার গুছিয়ে নেওয়ার চেষ্টা করা হচ্ছে বলে আমি মনে করি। বিজেপি ভোট ভাগের একটা খেলা খেলছে। ফলে বিজেপিকে হারাতে গেলে প্রত্যেকটা ভোট তৃণমূলকে দিতে হবে। কারুর কথায় বিভ্রান্ত হয়ে একটি ভোটও যদি অন্য কোনো খাতায় চলে যায়, ঘুরিয়ে কিন্তু সে বিজেপির হাত শক্তিশালী করছে। এ রাজ্যের ভোটের ফলাফলে বরাবরই নির্ণায়ক ভূমিকা নেয় মুসলিম ভোট। কিন্তু এবার কি হবে সেটা জানতে অপেক্ষা আর কয়েক মাসের। কৃষ্ণেন্দু অধিকারী, ময়ূর ঠাকুর চক্রবর্তী ও রঞ্জিত সাউবের রিপোর্ট, এবিপি আনন্দ। এসআইআর, ওয়াকফ সংশোধিত আইন থেকে ওবিসি সংরক্ষণ, তৃণমূলের বিরুদ্ধে এইসব ইস্যুকে হাতিয়ার করছেন মুসলিম নেতারা। প্রশ্ন উঠছে, এর জেরে কি আগামী বিধানসভা ভোটে তৃণমূলের সংখ্যালঘু ভোট ব্যাংকে ধাক্কা লাগতে পারে? নানা কারণে কি মুসলিমরা তৃণমূলের উপর অসন্তুষ্ট? আর এই নিয়ে এখন জল্পনা তুঙ্গে। 2011-র পরিবর্তনের নির্বাচন থেকে শুরু করে 2024-এর লোকসভা নির্বাচন পর্যন্ত সিংহভাগ সংখ্যালঘু ভোট তৃণমূলের ঝুলিতে। এ রাজ্যে সংখ্যালঘু ভোট প্রায় 30%, যার সিংহভাগই রাজ্যের শাসক দলের হাতে। কিন্তু প্রশ্ন হলো, নানা কারণে কি আগামী বিধানসভা ভোটে সেই ভোট ব্যাংকে ধাক্কা লাগতে পারে? নানা কারণে কি মুসলিমরা তৃণমূলের ওপরে অসন্তুষ্ট? ওয়াকফ সংশোধিত আইন কার্যকর করা, ভোটার তালিকায় বিশেষ সংশোধন বা এসআইআর এবং ওবিসি সংরক্ষণে জটের মতো নানা ইস্যুর কারণে কি তারা ক্ষুব্ধ? ওয়াকফ সম্পত্তির উপরে কোনো রকম হস্তক্ষেপ হতে দেব না। যদি করতে হয় তাহলে আমার লাশের ওপর দিয়ে করতে হবে। এই কমিটমেন্ট উনি করার পরে কেন ওখানে সই করলেন? এটা তো একদম বাস্তবে মানুষকে বোকা বানাচ্ছে মমতা ব্যানার্জি। তৃণমূল হলো একটা সাম্প্রদায়িক ইস্যু। মেন কথা হলো তৃণমূল হলো মানুষের বিভাজন তৈরি করে, ঝগড়া সৃষ্টি করে, মানুষকে পদে পদে খারাপ সিচুয়েশনের মধ্যে ফেলতে চায়।
প্রথমে সংশোধিত ওয়াকফ আইন কিংবা এসআইআর এর তীব্র বিরোধিতা করা, পরে তা মেনে নেওয়া, এটা কি তৃণমূলের অবস্থান পরিবর্তন নয়? এতে কি অসন্তুষ্ট মুসলিমরা? আর তারই কি সুযোগ নিয়ে তৃণমূলকে ধাক্কা দিতে চাইছেন হুমায়ুন কবির, নওশাদ সিদ্দিকীরা? মুসলিমদের বলেছিল কেন্দ্র যে ওয়াকফ আইন করেছিল অ্যামেন্ডমেন্ট, সেটাতে বলেছিল আমি মুখ্যমন্ত্রী থাকতে তোমাদের কোনো চিন্তা নাই, বাংলার মুসলমানদের কারো আন্দোলন করার দরকার নেই, তোমরা আমার সাথে বুঝে নেবে, আমি এগুলো মানব না। মেনেছে? মুসলমানদের বিজেপির ভয় দেখিয়ে এই সরকার বেঁধে ফেলেছে। অতএব এদের ঘরে যতই গলায় পা দিয়ে লগড়াও, এদের প্রতি যত অত্যাচারই করো, যত জুলুমই করো, এরা কিন্তু শেষ বেলায় এরা ভোটটা দেবে টিএমসিকে। সিপিএম কংগ্রেস বারবার দাবি করছে দিদি মোদি সেটিং চলছে। কোথাও কি এই তত্ত্বে বিশ্বাস করছেন সংখ্যালঘুদের একাংশ? তার প্রভাব কি ভোটে পড়বে? বিজেপি দলের নেতারা না থাকতেন তৃণমূলের জন্ম হতো না। তাহলে জন্মদাতা বিজেপি, তৃণমূল সরকার জন্ম দিয়েছে মমতা ব্যানার্জি দলকে। মমতা ব্যানার্জি ঠিক তিনার জন্মদাতার কথা শুনে ঠিক একইভাবে আমার রাজ্যটাকেও শেষ করছে। তাদের ওবিসিদের একটা রিজার্ভেশন হিসেবে তাদের 10 নম্বরে স্টার পেত, তাদের চাকরি হতো, সেটা আজ কোথায়? 10,000 মাদ্রাসার স্যাংশন দেবো বলেছিল, 10,000 তো দূরের কথা, 1,000 দিয়েছে। 3 বারের মুখ্যমন্ত্রী হয়ে গেছে, শুধু মুসলমানদের বলবে আমাদের দুধেল গায়ে, এই দুধেল গায়ের জোড়া পায়ের লাথি মমতা ব্যানার্জি খাবে 2026-এর বিধানসভা ভোটে। সংখ্যালঘুদের পুরোদস্তুর যা যা সুরক্ষা দরকার তাদের অধিকারের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় সবসময় পাশে ছিলেন, পাশে আছেন। সেখানে এই বিজেপির হাতে তামাক খাওয়া 2-3টে লোক তাদের বিজেপি নামাচ্ছে ঘুরপথে, মানুষকে ভুল বুঝিয়ে অ্যান্টি বিজেপি ভোটটাকে ভাগ করাবার জন্য। মানুষ বুঝে যাবেন এসব। শেষ অবধি কি হয়? মুসলিমরা ভোট ব্যাংক হিসেবে থেকে যায়, নাকি হুমায়ুন নওশাদের হাত ধরে পশ্চিমবঙ্গের বুকে মুসলিম জাতিসত্তা রাজনীতি প্রকাশ পায়? সেটাই দেখার। কৃষ্ণেন্দু অধিকারী, সোমনাথ মিত্র, আশাবুল হোসেন, এবিপি আনন্দ। হরেক স্বাদের খাবারের সম্ভার। সল্টলেক এফডি ব্লকে 23শে জানুয়ারি শুরু হচ্ছে খাইবার পাস। সময় দুপুর 1টা থেকে রাত 10টা, চলবে 26শে জানুয়ারি পর্যন্ত। খাই খাই করো কেন এসো বসো আহারে, খাওয়াবো আজব খাওয়া ভোজ কয় যাহারে। এবার এবিপি আনন্দর খাইবার পাসের ঠিকানা সল্টলেকের এফডি ব্লক। 23শে জানুয়ারি শুরু হচ্ছে খাইবার পাস। দুপুর 1টা থেকে চলবে রাত 10টা পর্যন্ত। প্রস্তুতি চলছে জোর কদমে। এবিপি আনন্দ খাইবার পাস এবার সল্টলেকের এফডি ব্লকে শুরু হচ্ছে 23 জানুয়ারি শুক্রবার, 26 জানুয়ারি রাত 10টা পর্যন্ত চলবে এই মেলা। এই প্রথমবার খাইবার পাস হচ্ছে সল্টলেকে। মোগলাই থেকে চাইনিজ, শীতের পিঠেপুলি থেকে ফিউশন, কি থাকবে না সেখানে? 48টি স্টলে হরেক স্বাদের সম্ভার। ভালো হবে আশা করি, বিধাননগরের বুকে এটা হয়নি, হলে আশা করি ভালো হবে। বিকাল দিকে শীতের আমেজ আছে, খারাপ হবে না, ভালো লাগবে। বিধাননগরবাসীর কাছে এটা একটা লোকজন আসবে আশা করা যায়। 26শে জানুয়ারি পর্যন্ত চলবে এই খাবারের মেলা। ময়ূখ ঠাকুর চক্রবর্তী, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।